ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে দিনভর সমর্থকদের অবস্থান। এলজিআরডি উপদেষ্টার পদত্যাগ দাবি, শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের আদেশ বুধবার। ইশরাক ইস্যুতে নির্বাচন কমিশনের আচরণ পক্ষপাতমূলক, অভিযোগ নাহিদ ইসলামের। সংকট নিরসনে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি, ইসি পুনর্গঠনের দাবিতে বুধবার বিক্ষোভ। পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। বিএনপির যৌথ সভায় মির্জা ফখরুল, সরকারের কিছু মানুষ ঢুকিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিতে অপচেষ্টার অভিযোগ। সাম্য হত্যা দ্রুত বিচার দাবিতে ছাত্রদলের 2 ঘণ্টা শাহবাগ অবরোধ। দেশ অচল করার হুঁশিয়ারি, মন্ত্রণালয়ের আশ্বাসে কাকরাইল থেকে পোশাক শ্রমিকদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার। এবং সরাসরি সম্প্রচার হবে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের বিচার। ট্রাইব্যুনালের প্রযুক্তিগত প্রক্রিয়া সম্পন্ন, ভিডিও ধারণে লাগবে আদালতের অনুমতি। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে মঙ্গলবার দিনভর অবস্থান কর্মসূচি পালন করেন সমর্থকরা। স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ চান তারা। লাগাতার কর্মসূচির 6ষ্ঠ দিনে গানে গানে দাবি তুলে ধরেন ইশরাক সমর্থকরা। গানে গানে মুখর নগর ভবন এলাকা। অস্থায়ী স্টেজে থেকে বাজছে দেশাত্মবোধক গান। ভিন্ন উপায়ে দাবি তুলে ধরছেন ইশরাক হোসেনের সমর্থকরা। শপথ পাঠ করানোর মধ্য দিয়ে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে 6ষ্ঠ দিনের মতো রাজপথে তার সমর্থকরা। মঙ্গলবার সকালে নগর ভবনের সামনে অবস্থান নেন তারা। মুহুর্মুহুর করতালিতে ইশরাকের পক্ষে সমর্থন জানান কর্মী সমর্থকরা। বলছেন দাবি মেনে না নেওয়া পর্যন্ত চলবে আন্দোলন। গ্যাজেট হয়েছে, শুধু স্থানীয় সরকার তাল বাহানা শুরু করেছে, সে হলো আসিফ ভুইয়া। আসিফ ভুইয়ার জন্য আমরা পদত্যাগ চাচ্ছি। তার কাছে জানতে চাই সে কেন এই রায়ের বিপক্ষে, আর এই রায়ের বিপক্ষে যদি থাকে পালানের রাস্তা খুঁজে পাবে না। আদালত থেকে রায় দেওয়া হলো, নির্বাচন কমিশন একটি স্বাধীন এবং সাংবিধানিক প্রতিষ্ঠান, এখান থেকে গেজেট করা হলো। এরপরে সত্যিভাবে আপনারা আইনবিদদের কাছে যান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কিছুই করণীয় নাই। কাফনের কাপড় মাথায় নিয়ে এসেছেন কেউ কেউ। দাবি নিয়ে তালবাহানা করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। কাপনে কাপড় মাথায় বেঁধেছি, যতদিনে আমাদের দাবি না মানা হয় ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব। রাজনৈতিক সংগঠন এবং সাধারণ ঢাকাবাসী সবাই ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দেখতে চায়। ঢাকার রাজপথে নেমে এসেছি, কোনো প্রকার বৈষম্য এদেশে আর হতে দেওয়া যাবে না। ইশরাক লাগাতার অবস্থান কর্মসূচির ফলে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম প্রায় বন্ধ। এতে ভোগান্তিতে সেবাগ্রহীতারা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের বিষয়ে বুধবার আদেশ দেবেন আদালত। বিচারপতি মোহাম্মদ আকবর হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হয়। বুধবার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেই সঙ্গে তাকে মেয়র ঘোষণা করা হয়। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয়। হাইকোর্টে রিটটি করেন দক্ষিণ সিটির বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ। তবে বিএনপির আইনজীবী বলেন এই রিটের পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে। এটা অসৎ উদ্দেশ্যে করা হয়েছে, শুধু নির্বাচিত প্রতিনিধিকে যেন নির্বাচক শপথ না করে সেই জন্য করা হয়েছে। যিনি মামলা করেছেন জরিমানার সহ খরচ সহ উৎকর্ষ থাকে মামলা খারিজ করার জন্য 12টার আদেশ রাখছেন। সেখানে যদি কারো কোনো আর বক্তব্য থেকে বক্তব্য শুনবেন, আশা করি ইনশাল্লাহ আদেশ দেবেন।
ইশরাক হোসেনের মেয়র হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আইনি জটিলতা রয়েছে। এ নিয়ে দোষারোপ করা ঠিক নয় বলেও মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার দুপুরে সাভারে যুব সমাবেশে একথা বলেন তিনি। আদালতের রায় ও আইন মন্ত্রণালয়ের পরামর্শ পাওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাককে মেয়র ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও জানান আসিফ মাহমুদ। বলেন, তরুণদের বৃহৎ অংশকে কাজে লাগিয়ে দেশের সফলতা অর্জন করা সম্ভব। জুলাই অভ্যুত্থানের পর দেশের অর্থনৈতিক উন্নয়নেও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। যেহেতু নানা ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছে, ম্যাথ সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে, এই জটিলতাগুলো নিরসনে আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি এবং আমরা জানতে পেরেছি যেহেতু একটা রিট পিটিশন হয়েছে, আমরা লিগ্যাল নোটিশও পেয়েছি। যখন সরকার কাজ করে, সরকার একটা বডি হিসেবে কাজ করে, কেউ ব্যক্তিগতভাবে এখানে কোনো সিদ্ধান্ত নেওয়ার বা করার সুযোগ নেই। বিশেষ করে এই ধরনের বড় ডিসিশন একা ব্যক্তি হিসেবে আমি নিচ্ছি, এটা ভাবার কোনো কারণ নেই। আর যেহেতু এখানে আইনি জটিলতা আছে এবং এখানে আদালতে বিচারাধীন বিষয় আছে, এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো আসলে লাভ নেই। এদিকে ইশরাক হোসেন প্রতিহিংসার শিকার বলে অভিযোগ তুলেছেন বিএনপি নেতারা। আদালতের রায়ের পরও তাকে মেয়র পদে বসতে না দেয়া ফ্যাসিস্টের মতো আচরণ বলে অভিযোগ তাদের। নেতারা বলেন, কম বয়সে বড় দায়িত্ব পেয়ে সরকারের কেউ কেউ ভারসাম্যহীন কথাবার্তা বলছেন। সীমা লঙ্ঘন করলে এই সরকারকেও জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে সতর্ক করেন বিএনপি নেতারা। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রতিহিংসা রাজনীতি, গণতন্ত্র, সুশাসন প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। আলোচনা সভায় যোগ দেন বিএনপি নেতারাও। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েও প্রতিহিংসার শিকার ইশরাক হোসেন। আদালতের আইন না মেনে সরকার ফ্যাসিস্টের পথে হাঁটছে কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। কোর্ট এখন তার পক্ষে রায় দিয়েছে। এখন সম্পূর্ণ প্রতিহিংসাবশত লুটপাটে চূড়ান্ত করার লক্ষ্যে ইশরাককে ওখানে বসতে দেওয়া হচ্ছে না। কোর্টের আইন যদি না মানা হয় তাহলে তাকে বন্য এবং ফ্যাসিস্ট বলা হয়। এদিকে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিচার এবং স্থানীয় সরকার নির্বাচনের কথা বলে কিছু রাজনৈতিক এবং সামাজিক শক্তি জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করতে চায়। বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন করা যাবে না, এই প্রশ্ন যারা তোলে তারা আসলে এই কথা বলে একটা জনপ্রিয় কথা আড়ালে নির্বাচনটাকে বিলম্বিত করতে চায়। এদিন সকালে জুলাই গণঅভ্যুত্থানে আহত রাকিবুল হাসানের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কম বয়সে বড় দায়িত্ব পাওয়ায় অনেকের কথাবার্তায় ভারসাম্যহীনতা দেখা যাচ্ছে। মানে আমাদের বয়সে অনেক ছোট, অনেক ছোট, হঠাৎ একটা রাষ্ট্রীয় দায়িত্ব গুরুতর দায়িত্ব পেয়ে গেছে, এই জন্য কথাবার্তার ভারসাম্যহীনতা রয়েছে। তো সে তো আদালতের রায় নিয়ে কাজ করছে, সে তার শপথ নেওয়ার কথা, কিন্তু সরকারের পক্ষ থেকে গায়ের জোর খাটানো হচ্ছে। এ সময় সরকার খামখেয়ালি করে অযৌক্তিক কাজ করছে অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার মতো নির্বাচন নিয়ে তালবাহানা করছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ইশরাক ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা পক্ষপাতমূলক। এ কারণে ইসি আস্থা হারিয়েছে। সংকট নিরসনে স্থানীয় সরকার নির্বাচন দেয়ারও দাবি জানিয়েছেন তিনি। ইসি পুনর্গঠনের দাবিতে বুধবার নির্বাচন ভবনের সামনে বিক্ষোভের ডাকও দিয়েছেন এনসিপি। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণ ইস্যুতে উত্তাপ রাজনীতিতে। মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির সংবাদ সম্মেলনে উঠল এই প্রসঙ্গ। গণতান্ত্রিকভাবে আমরা দাবি জানাচ্ছি। রাজধানীর বাংলা মোটরের সমসাময়িক বিষয়ে এনসিপির করা সংবাদ সম্মেলনে নেতারা বললেন, উদ্ভূত সংকটের জন্য নির্বাচন কমিশনই দায়ী। আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, তড়িঘড়ি করে ইশরাককে মেয়র ঘোষণার ঘটনায় ইসির পক্ষপাতমূলক আচরণ স্পষ্ট। ইশরাক হোসেন মামলার যে বিষয়টা একেবারে সরাসরি ইলেকশন কমিশন এই সংকটটা তৈরি করেছে। তারা এই মামলায় কোনো কন্টেস্টই করেনি এবং তারা আপিলও করেনি। ফলে এটা খুবই স্পষ্ট যে তারা একটা দলের পক্ষ নিচ্ছে, একটা প্রার্থীর পক্ষ নিচ্ছে।
সংবাদ সম্মেলনে ইসির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ। কমিশনের ওপর আস্থার সংকট তৈরি হয়েছে দাবি করে বলেন, এই অবস্থায় কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। প্রয়োজনে আগে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা যেতে পারে বলেও উল্লেখ করেন এনসিপি নেতারা। গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাক, তারিখ ঘোষণা হয়ে সবাইকে আশ্বস্ত করেই তার আগে স্থানীয় সরকার নির্বাচনটি দিক, আমাদের সে বিষয়ে কোনো আপত্তি নেই। অনিত্য বিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি। ইসি পুনর্গঠনের দাবিতে বুধবার সকালে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক পার্টি। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। সরকারের মধ্যে কিছু মানুষের অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নেয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পেছানোর পায়তারা চলছে বলে দাবি করেন তিনি। ব্যাংকক থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির যৌথ সভায় একথা বলেন মির্জা ফখরুল। স্বাধীনতার তিনি আগামী 30শে মে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। এই উপলক্ষে গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে যৌথ সভা করে দলটি। চোখের চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থানরত বিএনপি মহাসচিব ভার্চুয়ালি সভার সভাপতিত্ব করেন। নির্বাচিত সফল রাষ্ট্রপতি হিসেবে সভা শেষে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে 8 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই কোরবানি ঈদের কারণে আমাদের কর্মসূচিটা কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে। 25 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত 8 দিনের এই কর্মসূচি করা হয়েছে। ওই দিন সকাল 10:30টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে দেশ গঠনে জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে বলেন, দেশে এখন বিভাজনের ষড়যন্ত্র চলছে। বর্তমান সরকারের মধ্যে কিছু মানুষ অনুপ্রবেশ করেছে যারা দেশকে ভিন্ন খাতে নেয়ার চক্রান্ত করছে বলে দাবি তার। সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখে আমরা মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করা এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে সজাগ থেকে সব চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। রুখে দাঁড়াতে হবে যে কোনো ষড়যন্ত্র। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সাম্য হত্যা দ্রুত বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। মঙ্গলবার বিকেলে শাহবাগ মোড় অবরোধ করে নেতারা বলেন, বিচারের পরিবর্তে একটি পক্ষ সাম্যর চরিত্র হননের চেষ্টা করছে। শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যর্থতার অভিযোগ তুলে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন তারা। অপরাধীরা দ্রুত গ্রেপ্তার না হলে সারা দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন ছাত্রদল সভাপতি। স্লোগানে উত্তাল রাজধানীর শাহবাগ মোড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে মঙ্গলবার সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃষ্টি উপেক্ষা করে শাহবাগের এই কর্মসূচিতে অংশ নেন হাজারো নেতাকর্মী। ছাত্রদল নেতাকর্মীরা বলেন, বিচার কাজে দীর্ঘসূত্রতার মাধ্যমে প্রকৃত অপরাধীদের আড়ালের চেষ্টা চলছে। একদল শিক্ষার্থী এই খুনের ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য প্রত্যেক দিন বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে। হত্যাকাণ্ড নিয়ে ন্যারেটিভ তৈরি করছেন। আপনাদেরকে ধিক্কার জানানোর ভাষা ছাত্র সমাজ জানে না। অবস্থান কর্মসূচিতে সংহতি জানান সাম্যর বাবা ফখরুল আলম। বলেন, রাজনীতি নয়, চান সন্তান হত্যার বিচার। সুষ্ঠু বিচারের দাবিতে যে সমবেত হয়েছেন, এই সমবেত হওয়ার জন্য আমি আপনাদেরকে সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতারা। আপনি আপনার ব্যর্থতার দায় স্বীকার করে অতি শীঘ্রই পদত্যাগ করেন। দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য
মাননীয় প্রক্টরের পদত্যাগ দাবি করছি। হত্যা জড়িত প্রকৃত অপরাধীরা দ্রুত গ্রেফতার না হলে সারা দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন ছাত্রদল সভাপতি। সুষ্ঠু তদন্ত এবং সাম্যের পরিবারের প্রতি সহানুভূতি সহ আপনি স্বাভাবিক আচরণ করুন। যদি অস্বাভাবিক আচরণ করেন, আবারও বলে দিচ্ছি, পুরো বাংলাদেশ আমরা অচল করে দেব। 2 ঘন্টা পর শাহবাগ মোড় ছেড়ে দিয়ে শহীদ মিনার অভিমুখে বিক্ষোভ মিছিলের মাধ্যমে শেষ হয় কর্মসূচি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 7 কার্যদিবসের মধ্যে টিএনজেড গ্রুপের ওয়াশিং প্ল্যান্ট ও মালিকদের বিরুদ্ধে মালিকের বাড়ি বিক্রি করে শ্রমিকদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ করার ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত শ্রমিকরা। 3 থেকে 6 মাসের বকেয়া বেতন পরিশোধ, বোনাস সহ নানা দাবিতে মঙ্গলবার দুপুরে শ্রম ভবন থেকে মার্চ টু যমুনা কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেন পোশাক শ্রমিকরা। সমস্যা সমাধানে মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার এপিএস এর সঙ্গে শ্রমিক প্রতিনিধি দলের বৈঠক হয়। অবশেষে আগামী 29 তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে শ্রম মন্ত্রণালয়। এদিকে প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে আন্দোলন প্রত্যাহার করলেও নির্ধারিত সময়ের মধ্যে বেতন পরিশোধ না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব যিনি তথ্য, সেটা হচ্ছে শ্রম উপদেষ্টা একটা প্রেস। আমরা এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে টিএনজেডের শ্রমিকদের এই সিদ্ধান্ত আমরা মেনেছি এবং আস্থা রেখেছি। শহীদুলের আলোচনা শেষে আমরা কর্মসূচি আজকে প্রত্যাহার করব। ছাত্র দিবসের মধ্যে 29 তারিখ লাগছে। এই 29 তারিখের মধ্যে সকল পাওনাটি সম্পূর্ণ পাওনাটি শেষ করবো, সেটা আমি সরকারের মধ্যে আস্থা রাখলাম। এবং যদি এটা কোনো প্রকাশ ঘটে, তাহলে আমি আজকে আপনাদের মাঝে বলতে চাই, আগামীতে আমরা ঘোষণা ছাড়াই গাজীপুর সহ সারা বাংলাদেশ অচল থাকবে। প্রবাসের সময় আরও থাকছে, কারামুক্ত চিত্রনায়িকা নুসরাত জেলে পাঠানোর একদিন পরই জুলাই হত্যা চেষ্টার মামলায় জামিন। নারী নির্যাতনের মামলায় কারাগারে সঙ্গীতশিল্পী নোবেল। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের বিচার সরাসরি সম্প্রচার হবে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে, তবে ভিডিও ধারণে অনুমতি নিতে হবে আদালতের। এর মধ্যে প্রযুক্তিগত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউশন। এদিকে গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলার শুনানি সরাসরি সম্প্রচার নিয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বিশ্ব দেখেছিল নুরেমবার্গ ট্রাইব্যুনালের এক ঐতিহাসিক বিচার। হিটলারের নাৎসি বাহিনীর ভয়ঙ্কর অপরাধের বিচারের সে দৃশ্য এখনো রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইতিহাসের নানা বাঁকে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি কিংবা উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিচারও সরাসরি সম্প্রচার করেছে গণমাধ্যম। আইনি সুযোগ থাকায় এবার জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারও সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে বিশেষ ট্রাইব্যুনাল। এরই মধ্যে প্রযুক্তিগত সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, তবে সরাসরি সম্প্রচার ও ভিডিও ধারণে লাগবে আদালতের অনুমতি। এই ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যে বিচারই হোক না কেন, সেটি ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে দেশে বা সারা পৃথিবীতে প্রচার করার এখতিয়ার আমাদের আছে, বা সে সুযোগ এখন থেকে তৈরি হলো। অতএব এটা শুধু শেখ হাসিনার বিচার নয়, আপনি যে কারো বিচার যেটি ট্রাইব্যুনালে চলমান সেটি আপনি পৃথিবীর সবাইকে দেখাতে পারবেন। গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলার শুনানি সরাসরি সম্প্রচার নিয়ে রুল জারি করেছেন দেশের উচ্চ আদালত। আমাদের চাইতেও আরও দুর্বল দেশেও এই ধরনের টেকনিক্যাল ব্যবস্থা চালু আছে। যদি এটা চালু করা যায়, তাহলে আমাদের বিচার ব্যবস্থার ইতিহাসে আরেকটা নতুন ডাইমেনশন অ্যাড করা সম্ভব হবে বলে আমরা মনে করি। আইনজীবীরা বলছেন, বিশ্বের অন্তত 21টি দেশে গুরুত্বপূর্ণ মামলার বিচার সরাসরি দেখানোর ব্যবস্থা রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় জামিন পেয়ে কারামুক্ত হলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। মঙ্গলবার দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পরিবারের হাতে তাকে হস্তান্তর করা হয়। এর আগে মঙ্গলবার সকালে ঢাকার চিফ
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে শুনানি শেষে তাকে জামিন দেন। কারামুক্ত অভিনেত্রী নুসরাত ফারিয়া জুলাই হত্যা চেষ্টা মামলায় কারাগারে পাঠানোর একদিনের মাথায় জামিন পেলেন এই চিত্রনায়িকা। মঙ্গলবার বেলা 3:30টার দিকে তাকে বহনকারী গাড়িটি গাজীপুরের কাশিমপুর কারাগারের প্রধান ফটক দিয়ে বের হয়। এর আগে তাকে নিতে বোন লামিয়া ও তার মামা জামিনের কাগজ নিয়ে কারাগারে প্রবেশ করেন। এইটা আসলে একটা হয়রানিমূলক মামলা। এটা পরিষ্কার এবং স্পষ্ট যে যখনই এই ঘটনা ঘটে দেখেন এখন কিন্তু সর্বস্তরের মানুষ চলে এসেছে এবং তার পক্ষে কথা বলছে এবং আমরা কখনোই চাই না যে একজন আর্টিস্টকে এইভাবে করে আসলে হয়রানির শিকার করা হোক। সারা রাত ঘুমাইতে পারিনি ভাইয়া, ওর মতো একটা ইনোসেন্ট মানুষের এরকম জিনিস কখনো ফেস করতে হবে। এর আগে রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করা হয় অভিনেত্রী নুসরাতকে। সোমবার মামলার শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে জামিন শুনানির জন্য 22 মে দিন ধার্য করেন। এনামুল হক নামে এক ব্যক্তির গত 27 মার্চ আদালতে দায়ের করা মামলায় আসামি করেন শেখ হাসিনা, 17 জন অভিনয় শিল্পী ও আরও 265 জনকে। এতে 207 নম্বর ব্যক্তি হিসেবে অভিযোগ আনা হয় নুসরাত ফারিয়ার বিরুদ্ধে। ওমর ফারুক, সময় সংবাদ। নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদের আদালত এ আদেশ দেন। তার বিরুদ্ধে এক নারীকে অপহরণের পর আটকে রেখে ধর্ষণের অভিযোগ রয়েছে। স্টেজে ভাঙচুর, মাদককাণ্ড সহ নানা ঘটনায় বিতর্কে জড়িয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। গ্রেফতার হয়ে জেলও খেটেছেন। এবার এক নারীকে অপহরণের পর আটকে রেখে ধর্ষণের অভিযোগে সোমবার মধ্যরাতে গ্রেফতার হন নোবেল। মঙ্গলবার তাকে তোলা হয় ঢাকা সিএমএম আদালতে। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদের আদালত জামিন না মঞ্জুর করে নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, স্টুডিও দেখানোর কথা বলে ভুক্তভোগী নারীকে ডেমরার বাসায় নিয়ে যান নোবেল। ভেঙে ফেলেন মোবাইল ফোন, নেশাগ্রস্ত অবস্থায় মারধর ও ধর্ষণ করেন ওই নারীকে। পরে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আটকে রাখেন দিনের পর দিন। দেশে তার স্ত্রী এবং সেই গর্ভবতী তারা এই ধরনের কোনো কাগজপত্র আদালতে উপস্থাপন করতে পারেন নাই। তাহলে আদালতকে একটা মিথ্যা তথ্য দিয়ে আদালত থেকে জামিনের সুবিধা পাওয়ার জন্যই তারা এই গল্পটা সৃজন করেছেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে জামিনের দরখাস্ত নামঞ্জুর করেন এবং তাকে জেল হাজতে প্রেরণ করেন। এর আগে ভুক্তভোগী ওই নারীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। অর্থ পাচার, ভূমি দখল সহ বিভিন্ন অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সহ পরিবারের 9 সদস্যকে তলব করেছে দুদক। এদিকে তলবে হাজির না হওয়ায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টার সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম পাসপোর্ট অফিসের পরিচালক সাইদুল ইসলাম দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক। যিনি আজকে বাংলাদেশকে এই পর্যায়ে এনেছেন। আলোচিত ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে ভূমি দখল, ঋণ জালিয়াতি, বিদেশে নাগরিকত্ব গ্রহণ, রাজস্ব ফাঁকি, অর্থ পাচার সহ বিস্তার দুর্নীতির অভিযোগে টাস্কফোর্স গঠন করে অনুসন্ধানের নামে দুর্নীতি দমন কমিশন। ইতোমধ্যে শেয়ার অ্যাকাউন্ট জব্দ, বিদেশে সম্পদ জব্দ ও নাগরিকত্ব গ্রহণের বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কমিশন। তারই ধারাবাহিকতায় এবার গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান, এমডি সায়েম সুবহান আনভির সহ পরিবারের 9 সদস্যকে আগামী 25 ও 26 মে তলব করে চিঠি দিয়েছে দুদক। এদিকে শত কোটি টাকার তদবির বাণিজ্য সহ দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসান মঙ্গলবার দুদকের তলবে হাজির হননি। মহাপরিচালক জানালেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন তারা। প্রয়োজনে দেশ থেকেও দেওয়া হতে পারে নিষেধাজ্ঞা। নির্ধারিত সময়ের মধ্যে আপনার কোনো বক্তব্য না পাওয়া যায় তাহলে ধরে নেওয়া হবে এই বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই। আমাদের চিঠিতে এই বিষয়গুলো উল্লেখ থাকে, সুতরাং তিনি সেই সুযোগটা মিস করবেন এবং তার এই অনুপস্থিতির কারণে অথবা জিজ্ঞাসাবাদ এড়ানোর এই কৌশল কাজে আসবে না। কোনো অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি পালিয়ে যেতে পারেন, তাহলে তাদের জন্য কি পদ্ধতি অনুসরণ করতে হবে আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তারা সেই বিষয়টি জানেন। এদিন 2,63,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাসপোর্টের চট্টগ্রাম অফিসের পরিচালক সাইদুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক।
তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। ফিফা কংগ্রেস থেকে সুখবর নিয়ে ফিরলেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। বাংলাদেশে আসবেন প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো, দিয়েছেন সহযোগিতা বাড়ানোর আশ্বাস। দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হলো মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংকের ইন্টারনেট সেবা। মাসে 4 ও 6 হাজার টাকা খরচ করে গ্রাহকরা পাবেন 300 MBPS পর্যন্ত উচ্চ গতির আনলিমিটেড ইন্টারনেট। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বলেন, স্থানীয় গেটওয়ে ব্যবহার করায় ক্ষুণ্ণ হবে না সার্বভৌমত্ব। বিশ্বের বিভিন্ন দেশে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিয়ে আসছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক। বাংলাদেশে সেবা প্রদানের জন্য গেল 29 এপ্রিল প্রতিষ্ঠানটিকে লাইসেন্স দেয় বিটিআরসি। 1 মাসের কম সময়ে মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো স্টারলিংকের যাত্রা। এই উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, স্টারলিংক গ্রাহকরা পাবেন 300 MBPS গতির ইন্টারনেট সেবা। বড় অ্যাপার্টমেন্টের জন্য একটা সেট এনাফ। তো গ্রামীণ এলাকায় আমরা মনে করি যে এই রেঞ্জটা প্রায় 50 মিটারের কাছাকাছি, 50 থেকে 60 মিটার পর্যন্ত বিস্তৃত হবে। স্টারলিংক প্রতি মাসে 7,000 টাকা চাইলেও দর কষাকষি করে দুটি প্যাকেজের দাম 4,200 টাকা এবং 6,000 টাকায় নামানো হয়েছে বলে জানান ফয়েজ আহমদ তৈয়ব। ইন্ডিয়া লঞ্চ করার পরে বা পাকিস্তান লঞ্চ করার পরে, নেপাল লঞ্চ করার পরে যদি আমাদের মনে হয় যে এই প্রাইসগুলো বেশি, তাহলে আমাদের নেগোসিয়েট করার অবশ্যই সুযোগ আছে। সেবা নিতে একটি কিটের জন্য স্টারলিংকে 47,000 টাকা দিতে হবে গ্রাহককে। প্রতিটি ডিভাইসের জন্য মাসে সরকার রাজস্ব পাবে $1। করতে হবে না সরকারের সঙ্গে রাজস্ব ভাগাভাগি। তারা লাইসেন্সের জন্য প্রতি বছর $20,000 প্লাস $10,000, $30,000 করে দেবে। তো এখন $1 কেন নিয়েছি, কেন $20 নেইনি, এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। যদি $20 নিতাম তাহলে আজকে যে 6,000 টাকা এবং 4200 টাকা, সেটা নিশ্চয়ই 20 গুণ বেড়ে যেত। লাইসেন্সড কোম্পানি রেভিনিউ শেয়ারিং করে না। এছাড়া অ্যামাজন সহ আরও 4টি প্রতিষ্ঠান স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা দিতে সরকারের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে সরকার ইতিবাচক বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বলেন, মহার্ঘ ভাতা দিতে বাজেটে বরাদ্দের বিষয়ে বিবেচনা করা হচ্ছে, তবে কত শতাংশ দেয়া হবে এ বিষয়টি স্পষ্ট করেননি তিনি। এদিকে এনপিআর ইস্যু সমাধানে ফলপ্রসূ আলোচনা হয়েছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, কিছু বিষয় সংশোধন করা হবে। আগামী অর্থবছরে দেশের প্রায় 14.5 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীকে মূল বেতনের সর্বনিম্ন 10 থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়ে খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ। কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এ উদ্যোগের সমালোচনা হলে পরিকল্পনা থেকে পিছিয়ে যায় সরকার। সম্প্রতি আবার শুরু হয় মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সকালে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, মহার্ঘ ভাতা দিতে আসছে বাজেটে বরাদ্দ থাকছে। মহার্ঘ ভাতা আমরা অ্যাক্টিভলি কনসিডার করছি। না আমি এটা নিয়ে আমি কনসিডার করছি, এটা কমিটিকে দায়িত্ব দিয়েছে আমি, ওরা ওয়ার্কআউট করলে আমার কাছে দেবে। হওয়ার চান্স মোটামুটি, কিন্তু হয়তো একটু সময় লাগবে। আমি বাজেটের ওয়ার্কআউট করে দেখি কখন থেকে দিতে পারবো, কত দিতে পারবো। এদিন বিকেলে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সঙ্গে বৈঠক করেন সরকারের 3 উপদেষ্টা। পরে অর্থ উপদেষ্টা জানান, রাজস্ব বোর্ড বিলুপ্ত করা নিয়ে যে ভুল বোঝাবুঝি ছিল তা অবসান হয়েছে। দেশের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের ব্যবসায়ের স্বার্থে আমরা যেটা অনুমোদন করেছি সেটা রাখবো, কিন্তু ওদের জিনিসগুলো কিছুগুলো বিধি হোক বা যেভাবে হোক ওটা আমরা অ্যাড্রেস করতে চেষ্টা করব। ওদের সাথে আর ফর্মালি আলোচনা হবে না, ওদের যে ইসে আছে, যে একটা অ্যাডভাইজারি কমিটি করেছে ওদের সাথে আলাপ করবে, ওরা করবে। এরপরও রাজস্ব বোর্ডের কর্মকর্তারা আন্দোলন প্রত্যাহার করবে কিনা সেটা তাদের সিদ্ধান্ত বলে জানান অর্থ উপদেষ্টা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী বাংলাদেশিদের ভোটার করতে 9 দেশে কার্যক্রম চালাচ্ছে নির্বাচন কমিশন। 40 দেশে এই কার্যক্রম চালুর কথা থাকলেও গতি নেই সেই কাজে, কেননা 31টি দেশের দূতাবাসের অনুমোদনই মেলেনি এখনো। তবে এনআইডি উইংয়ের মহাপরিচালক জানালেন, ডিসেম্বরের মধ্যে নতুন করে 12 দেশে কাজ শুরু হবে। কাউসারা চৌধুরী কুমুর রিপোর্ট।
2019 সালে প্রবাসীদের ভোটার করতে নানা পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। সে সময় কয়েকটি দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য একটি ওয়েব পোর্টাল উন্মুক্ত করা হয়, যার মাধ্যমে আবেদন করা যাবে ভোটার হওয়ার। এরপর সময় গড়িয়েছে অনেক, কিন্তু খুব একটা অগ্রগতি হয়নি প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় নিবন্ধনের। এ পর্যন্ত 9টি দেশের 16টি স্টেশনে প্রবাসী বাংলাদেশিদের বায়োমেট্রিক ও অন্যান্য ডকুমেন্টস নেওয়া হচ্ছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের তথ্য মতে এ পর্যন্ত 45,000-এর বেশি আবেদন পাওয়া গেছে। এর মধ্যে প্রায় 29,000 জনের বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে মিশন অফিসগুলো থেকে। স্টেশন 16টা মানে কোনো দেশে 2-3 জায়গায় হচ্ছে, যেমন লন্ডনে 3 জায়গায় হচ্ছে, অর্থাৎ ব্রিটেনে, অস্ট্রেলিয়াতে 2 জায়গায় হচ্ছে। তো এইভাবে আমরা 9টি দেশে 16টা স্টেশনে চালু করেছি। এরা আবেদন করেছে, কিন্তু হয়তো তারা শহরের বাইরে থাকে বা একটু দূরে থাকে, অথবা তারা হয়তো টাইমলি আসতে পারেনি, সেই জন্য তারা বায়োমেট্রিক্সটা দিতে পারেনি। এনআইডি উইংয়ের মহাপরিচালক জানান, 31টি দেশের দূতাবাসের অনুমোদনই মেলেনি এখনো। এরপরও ডিসেম্বরের মধ্যে নতুন করে 12টি দেশে কার্যক্রম শুরুর আশা তার। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছিলাম, ওনারা দূতাবাসগুলোতে জানতে চান। দূতাবাসগুলো যখন ক্লিয়ারেন্স দেন তখন ওনারা আমাদেরকে জানানোর পরে আমরা ইকুইপমেন্টস রেডি করি। তারপর আমরা এই যে প্রক্রিয়ায় এবার এই 2টো দেশ করলাম, এভাবে আমরা করি। তো আমরা কোনো দেশ থেকে আর ক্লিয়ারেন্স পাইনি। ডিসেম্বর না, তার মানে তো এখনও 6 মাস, আরও নতুন 10-12টা। এটা সম্ভব হবে। প্রবাসীদের ভোটার হতে সময় বেশি লাগছে কেন, এমন প্রশ্নে তিনি জানান, দূতাবাস ও নির্বাচন কমিশন 2 জায়গায় এই বিলম্ব হচ্ছে। এরপরও স্বল্প সময়ে সেবা দিতে তৎপর ইসি। সে যে বাংলাদেশি তদন্ত করার পরে যেগুলো আপডেট হয়ে যায় বা সঠিক থাকে, এগুলো এরা এখান থেকে আপডেট করে দেয়। যখন ওদের এন্ডে যায়, ওরা কিন্তু ঠিক ওই সময়ই সবাই যে আপলোড করে দেয় তা কিন্তু না, ওদের এন্ডেও কিছু সময় দেরি হয়। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রাজধানী জুড়ে পার্কিংয়ের সুযোগে চালকদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ। নামে বেনামে তো বটেই, কোথাও শ্রমিক সংগঠন, কোথাও নাম দেওয়া হয়েছে সিটি টোল। তবে এ নিয়ে কথা বলতে নারাজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অন্যদিকে অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থার গদবাঁধা আশ্বাস পুলিশের। আশরাফুল ইসলামের ছবিতে মাহাদি ইসলাম ধ্রুবর ধারাবাহিক রিপোর্টের 2য় পর্ব আজ। পার্কিংয়ের নামে চাঁদা আদায় সবারই জানা, কিন্তু পার্কিং না করে শুধু সড়ক ব্যবহারের জন্য চাঁদা দেওয়ার নজির ঘটছে দক্ষিণ সিটি কর্পোরেশনের নাকের ডগায়। বছরের পর বছর ধরে তুঘলকে কাণ্ড জারি আছে গুলিস্তান স্টেডিয়াম মার্কেটে। 5 আগস্টের পর কিছুদিনের জন্য বন্ধ ছিল এই কার্যক্রম, তবে সম্প্রতি সেটি এখন শুরু হয়েছে দ্বিগুণ বেগে। চাঁদার কারণে কেবল সাধারণ চালকরাই নন, খোদ স্টেডিয়াম মার্কেটের দোকানিরাও বিরক্ত। 1 সপ্তাহের মধ্যে 2 বার 10 টাকা বাইরে আপনার থেকে 200 নিচ্ছে, মানে ঢুকলে 200। উপদেষ্টাতে ইজারা আসছে, সাইন নেওয়া আসছে, এই জন্য এখন নেওয়া হইতাছে। আমি এটা বলছি না, এই যে দেন আবার স্লিপ দিচ্ছে। 100 টাকা ডিম মারলে আমরা যদি 20 টাকা চাই, 10 টাকা চাই, আমার কয় টাকা থাকে? প্রত্যেকটা সেক্টরে চাঁদাবাজি, এই রাস্তার দিয়ে হাঁটা যায় না। প্রশাসনের গাড়িগুলো একটু ছাড় পাওয়া যায়, ছাড়া দোকানদারের তো কোনো ছাড় নেই। 30 টাকার জন্য হরান কি করছে যে আমাদের এখানে দোকান আছে, তারপর আমরা কেন দেব? অভিযোগ আছে জাতীয় ক্রীড়া পরিষদ স্টেডিয়াম মার্কেটের গেটগুলোতে ইজারা দিলেও তাদের শর্ত মানছে না ইজারাদার। কিসের টাকা নিচ্ছে? ইজারা দিছে। হ্যাঁ, ইজারা। কিসের ইজারা? জাতীয় ক্রীড়া পরিষদ। যদিও কর্তৃপক্ষের দাবি তারা এসব বিষয়ে কিছুই জানে না। আমরা এই তথ্যগুলি ভেরিফিকেশন করব, ইজারাদারকেও আমরা সরাসরি জানাবো, তাদের কাছ থেকে একটি তথ্য, একটি বক্তব্য আমরা শুনবো। গিয়ে যদি আমরা কোনো ধরনের ইজারার শর্তের কোনো ব্যত্যয় পাই, অবশ্যই আমরা আইনগতভাবে অগ্রসর হব। গুলিস্তান থেকে এবার নজর দেয়া যাক মতিঝিলের আইডিয়াল কলেজের সামনের সড়কে। দক্ষিণ সিটির নথিভুক্ত এই পার্কিং স্পটে সর্বোচ্চ 83টি গাড়ি পার্ক করার নিয়ম আছে, তবে ইজারাদার নির্ধারিত জায়গা ছাপিয়ে শত শত গাড়ি পার্ক করছেন। আগে নিত 30 টাকা, আর এখন নিতে যায় 50 টাকা। মালিকের সাথে আমি বহুত কিছু করছিলাম, কিন্তু কাজ হয় না। আমি গাড়ি রাখছি, কতক্ষণ রাখি? 50 টাকা, মানে এখানে গাড়ি ঢুকবে 50 টাকা। একই দশা চলছে নিউ মার্কেটেও, ফলে দিনভরই যানজটে নাকাল হন আজিমপুর ও সায়েন্স ল্যাব রুটে চলাচলকারী লাখো মানুষ।
এসব বিষয়ে কথা বলতে রাজি নয় দক্ষিণ সিটি কর্পোরেশন, যদিও পুলিশ বলছে চাঁদাবাজির অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা। চাঁদাবাজির যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। নথি বলছে বিগত বছরগুলোতে দক্ষিণ সিটি কর্পোরেশন পার্কিং এর জন্য ইজারা দেন 26টি স্পটে। এর মধ্যে বর্তমানে ইজারা চালু আছে 10টি স্পটে। ইজারাদাররা যেমন নিয়ম মানছেন না, তেমনি অন্তত শতাধিক অবৈধ পার্কিং চালু আছে রাজধানী জুড়ে। মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। টানা বৃষ্টিতে রংপুর, গাইবান্ধা ও জামালপুরে তৈরি হয়েছে জলজট। শেরপুরে পাহাড়ি ঢলে চেল্লাখালী নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে বইছে। ঢলের পানিতে সিলেটের সাদা পাথর, জাফলংয়ের পর্যটন এলাকা প্লাবিত হয়েছে। গত 3 দিনের ভারী বর্ষণ এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের চেল্লাখালী নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ঝিনাইগাতি উপজেলার দিঘিরপাড় এলাকায় প্রায় 100 মিটার বাঁধ হুমকির মুখে পড়েছে। স্থানীয়রা জানান, গেল বছর একই এলাকায় বাঁধটি ভেঙে গেলেও সঠিকভাবে মেরামত হয়নি। এছাড়া বন্যা আতঙ্কে রয়েছেন ঝিনাইগাতি, নালিতাবাড়ি এবং শ্রীবর্দী উপজেলার নদী পাড়ের কয়েক লাখ মানুষ। নদীর পাড় দিয়ে মনে করেন সবজি লাগাচ্ছে, সবজি ঠিক করা। ট্রেনও সার আসছে, আগে দেখে গেছে, তাহলে আগে বানবো না। এখন এই মুহূর্তে এটা বান্ধা সম্ভব। যে বাঁধটি রয়েছে সেটি একটু ভালনারেবল অবস্থায় রয়েছে, সেটি নিয়ে ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। আমরা আশা করছি খুব দ্রুতই সেটা সমাধান হয়ে যাবে। এদিকে পাহাড়ি ঢলে সিলেটের জাফলংয়ের 0 পয়েন্ট সাদা পাথর সহ আশপাশের কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। এছাড়াও গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ এবং কানাইঘাটে নদী তীরবর্তী এলাকা তলিয়ে গেছে। আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। সোমবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত রংপুরে 118.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নগরীর বিভিন্ন অলিগলি তলিয়ে গেছে পানিতে। শিক্ষা প্রতিষ্ঠানে উঠেছে পানি। দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। আমি বৃষ্টির কারণে আজকে স্কুলে আসতে পারিনি। পুরো রাস্তাটাই ব্লক হয়ে যায় একটু বৃষ্টি হলেই। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে জামালপুর শহরের কাচারিপাড়া, স্টেশন বাজার, কলেজ রোড সহ বিভিন্ন এলাকা। ভারী বৃষ্টিতে গাইবান্ধার পৌর এলাকার সড়কে হাঁটু পানি জমে গেছে। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। 18তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে দক্ষিণ কোরিয়ার ইয়ংইন সিটিতে। স্থানীয় সময় রোববার ইয়ংইন সিটি হলের সামনে উৎসবে অংশ নিয়েছে কোরিয়া, বাংলাদেশ, নেপাল, চীন, মঙ্গোলিয়া, ভিয়েতনাম সহ 14টি দেশ। অনুষ্ঠানে ইয়ংইন সিটির মেয়র লি সাং ইল, সিটি কাউন্সিলর সহ উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল। এই উৎসবে আনন্দে মেতেছে শিশু কিশোররাও। প্রতিটি স্টলে সব দেশের ঐতিহ্যবাহী খাবার সহ দেশীয় ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হয়। নাচে গানে পুরো অনুষ্ঠানটি অভিবাসীদের নিয়ে সাজানো হয়। প্রায় 35,000 অভিবাসীর বসবাস এই সিটিতে। প্রতিটি দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচয় হওয়ার জন্য ইয়ংইন সিটি ফরেনার ওয়েলফেয়ার সেন্টার এ আয়োজন করেছে বলে জানানো হয়। সাধারণত দেয়াল মানেই একরাশ নীরবতা, কিন্তু ফিনল্যান্ডের অনেক রেল স্টেশনের দেয়াল যেন নিজেই হয়ে উঠেছে প্রতিবাদের কণ্ঠস্বর। গ্রাফিতির মাধ্যমে সৌন্দর্যের পাশাপাশি ফুটে উঠেছে সমাজের প্রান্তিক কণ্ঠ, দ্রোহ, অধিকার ও জলবায়ু সংকট। আছে ইতিহাস, ঐতিহ্য। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। নীরব শহরতলিতে রেল স্টেশনের নির্জন বোবা টানেল রূপ নিয়েছে রঙের ক্যানভাসে। দেয়ালে আঁকা এই গ্রাফিতিগুলো কেবলই সৌন্দর্যের নয়, এই শিল্প যেন চ্যালেঞ্জ ছুড়ে দেয় সমাজের বহু প্রতিষ্ঠিত নিয়মেও। কথা বলে সমাজ, বঞ্চনা, প্রতিবাদ আর ভালোবাসার। প্রতীকী এই গ্রাফিতিতে দেখা মেলে অচেনা মুখ, ভাঙা শেকল, উড়ন্ত পাখি, চলন্ত মানুষ, নারীর স্বাধীনতা, প্রতিবাদ এবং আত্মসম্মানের রূপক অর্থ। বিশেষ করে সম অধিকার, পরিবেশ আন্দোলন ও মানসিক স্বাস্থ্যের কথাও তুলে ধরা হয়েছে। অধিকার কর্মীরা বলছেন, এসব গ্রাফিতি ও দেয়ালচিত্র থামিয়ে দেয় পথচারীদের, জাগ্রত করে ভাবনা। শিল্প যখন প্রতিবাদ হয় তখন তার নিছক সাজসজ্জা নয়, বরং হয়ে ওঠে জনমানুষের প্রতিচ্ছবি আর তারুণ্যের বিকল্প ভাষা। ফিনল্যান্ডেও আমরা যারা হয়তো মুখে কিছু বলতে পারে না বা ভিতরে কিছু গভীরে রাখে বা তারা তো তাদের কোনো একটা প্রতিবাদ করতে চায়, সেই ক্ষেত্রে তারা এই গ্রাফিটিটাকেই একটা নিজেদের অংশ হিসাবে ধরে নেয়
এবং তখন তারা এই গ্রাফিটিটার মাধ্যমে তাদের মনোবল, তাদের মনের বিষয়টার একটা এক্সপ্রেশন করে। হেলসিঙ্কির মালমিনকার্তানো রেল স্টেশনের টানেলটি ফিনল্যান্ডের গ্রাফিতির ইতিহাস। 1982 সালে এখানেই দেশের প্রথম গ্রাফিতি আঁকা হয়। 95-এ পুনরায় আঁকা হলে 2004 সালে ধূসর রঙে ঢেকে দেয়া হয়। তার 1.5 দশক পর নগর পরিকল্পনার উদ্যোগে নতুন করে 50 জন শিল্পী এই টানেলে গ্রাফিতি আঁকেন। এরপর পুরো দেশ জুড়ে বিভিন্ন দেয়ালে দেয়ালে দেখা মেলে গ্রাফিতির। এসব দেয়ালচিত্রে শুধু যে শহরের সৌন্দর্য বর্ধন হয়েছে বিষয়টি এমন নয়, এর মধ্যে আছে প্রতিবাদ, বিপ্লব, দ্রোহ, এমনকি ভালোবাসার গল্প। আছে এখানকার মানুষের সৃজনশীলতা এবং প্রকৃতির ভাষাও। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। দেশের ফুটবল প্রসঙ্গ। কক্সবাজারে ফিফা সেন্টার ফর এক্সেলেন্সের ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা উদ্বোধনের সময় বাংলাদেশ সফর করবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। প্যারাগুয়েতে ফিফা কংগ্রেস থেকে ফিরে সময় সংবাদে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সভাপতি তাবিত আউয়াল। শারজায় বুধবার টাইগারদের মান বাঁচানোর লড়াই। সিরিজ নির্ধারণী শেষ টি-20তে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বোলিং ফিল্ডিংয়ের হাস্যকর ভুলগুলো শুধরে ঘুরে দাঁড়াতে মরিয়া লিটনের দল। অন্যদিকে ঐতিহাসিক জয়ের পর উজ্জীবিত ইউএই। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে দিনভর সমর্থকদের অবস্থান। এলজিআরডি উপদেষ্টার পদত্যাগ দাবি। শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের আদেশ বুধবার। ইশরাক ইস্যুতে নির্বাচন কমিশনের আচরণ পক্ষপাতমূলক অভিযোগ নাহিদ ইসলামের। সংকট নিরসনে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি। ইসি পুনর্গঠনের দাবিতে বুধবার বিক্ষোভ। সাম্য হত্যার দ্রুত বিচার দাবিতে ছাত্রদলের 2 ঘণ্টা শাহবাগ অবরোধ। দেশ অচল করার হুঁশিয়ারি। মন্ত্রণালয়ের আশ্বাসে কাকরাইল থেকে পোশাক শ্রমিকদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার। এই ছিল প্রবাসের সময়ের। সঙ্গে থাকুন সময়ের।